ব্লগটা শুরু করছি, তাই আর গুড মর্নিং বললাম না। তো এখানে দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর আমার বরকে আমি বলছিলাম আমাকে একটু বাজারে নিয়ে চলো, কিন্তু ও বললো 2 দিন পরে চলো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পারছো যে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমেই বলি আমার বর কি করে। তো আমাদের ব্যবসা তাঁতের শাড়ির ওপর ব্যবসা। তো আমাদের একটা পোস্ট অফিস মোড়ে মানে মেন আর কি রোডের ধারে আমাদের একটা সুতোর দোকান আছে। তো যেই তাঁতের শাড়িগুলো বোনা হয় সেই তাঁতের শাড়িগুলো যে সুতো ব্যবহার করা হয় সেই সুতোগুলোই আমাদের দোকান থেকে নেওয়া হয়। তো তাঁতের বাজারটা খারাপ হয়ে যাওয়ার পরে তো সেইভাবে সুতোর দোকানটা চলে না। তো চিন্তাভাবনা আছে সেই সুতোর দোকানটাকে বন্ধ করে মানে সুতো তোলা বন্ধ করে অন্য কোনো মাল সেখানে তোলা হবে। সুতোর দোকান যেহেতু চলছে না, তো তাঁতেরই বাজার যখন ভালো না, তাহলে কীভাবে সুতো চলবে বলো। যারা তাঁতের ব্যবসা করে তারা গোডাউন থেকে মাল নিয়ে আসে, তার জন্য তাঁতের ব্যবসাটা খারাপ হয়ে গেছে। তো দেখো এখানে আমার বর এই কাপড়গুলো কিনে নিয়ে এসে, এগুলো হচ্ছে মেশিনে বোনা কাপড়, তাঁতের মেশিনে বোনা কাপড়, এগুলো হাতে বোনা শাড়ি নয়। তো এই শাড়িগুলো তাদের বাড়ি থেকে মানে মেশিনের ওখান থেকে কিনে নিয়ে আসে, তারপর এগুলো বাড়িতে বসে ভাঁজ করে। ভাঁজ করার পর এই দেখো শাড়িগুলো দেখো, তোমাদের আমি দেখাতে পাচ্ছি না ভালোভাবে, এখানে অনেক শাড়ি আছে। এইভাবে এই শাড়িগুলোকে আনা হয় গিট বেঁধে। তো দেখো এখানে আমার শ্বশুর আর আমার বর দুজনে মিলে এই যে কাপড়গুলোকে ভাঁজ করছে। তো এই দেখো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। তো তোমাদের আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি এই শাড়িগুলোর ভেতরে কিন্তু কাজ আছে, পুরো শাড়িতে কিন্তু কাজ, অথচ তোমরা এই শাড়ির দাম যদি শোনো অবাক হয়ে যাবে। তো এই শাড়িটার দাম হচ্ছে 250 টাকা। ভাবতে পারছো, আমি জানি না তোমরা এই শাড়িগুলো মার্কেট থেকে বা বড় বড় শপিং মল থেকে কত দিয়ে কেনো, কিন্তু এই শাড়িগুলো কিন্তু তাঁতিরা এই দামেই বিক্রি করে। তো তো এই শাড়িগুলো আমার বর মানে সপ্তাহে মানে রবিবার দিন এই হাটটা হয়, অনেক অনেক হাটই আছে। আমার বর হাট করে হচ্ছে হরিশার হাট, কলকাতার হরিশার হাটে আমার বর যায় এই শাড়িগুলো নিয়ে বিক্রি করতে। প্রত্যেক রবিবার যায়, বিকেলবেলা ট্রেনে যায়, আর পরের দিন দুপুরবেলায় বাড়ি ফিরে আসে। তো এই শাড়িগুলো দেখো ভাঁজ করে তারপরে এটাকে ইস্ত্রি করার পর এটাকে বস্তায় ভরে নিয়ে যাবে হাটে। তো গাড়ি করে এটা পাঠিয়ে দেয়, এত বড় বস্তা তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এরমভাবেই সবাই তাঁতের মানে তাঁতের শাড়িগুলো আর কি হাটে নিয়ে যায়। শান্তিপুর হাট আছে, কলকাতা হরিশার হাট আছে, সমুদ্রকর হাট আছে, বিভিন্ন হাটে তাঁতেরা এই শাড়িগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে বিক্রি করে। দেখো কতটা কাজ ভেতরে, তোমাদেরকে আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। শাড়িটার মধ্যে দেখো পুরো শাড়িতে কাজ, অথচ শাড়িটার দাম হচ্ছে 250 টাকা। আমি কিন্তু একদমই মিথ্যে কথা বলছি না। তোমরা কলকাতা হরিশার হাটে যেতে পারো, গিয়ে তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারো, চেক করে নিতে পারো যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। তো এবার চলে আসি এই শাড়িগুলোকে দেখো, আমার বর হচ্ছে এই শাড়িগুলোকে দেখো ভালো করে ভাঁজ করছে, ভাঁজ করে দেখো পাশে রাখছে। তো এইভাবেই শাড়িগুলোকে প্রত্যেকটা শাড়ি এইভাবেই ভাঁজ করা হয়, এবং প্রত্যেকটা তাঁতি এইভাবেই শাড়িগুলোকে ভাঁজ করে। তো দেখো এই শাড়িগুলো আমার বরের দেখো ভাঁজ করা হয়ে গেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শাড়িগুলোকে রেখেছে। এরপর শাড়িগুলোকে করবে ইস্ত্রি। তো ইস্ত্রি করার পর ভাঁজ করে এই শাড়িগুলো নিয়ে যাবে। এরপর বলি তাঁতিদের অবস্থা কেন খারাপ হয়ে গেল, এবং লকডাউন তাঁতিদের কেন সর্বনাশ করে দিল। তো এই শাড়িগুলো মেশিনে তৈরি, তার মানে বুঝতেই পারছো যে মেশিন আমাদের এখানে চলে এসেছে, তাঁতের শাড়ির মেশিন। তো মেশিনগুলোর দাম কিন্তু প্রায় 4 লাখ 5 লাখ, নতুন মেশিনগুলোর দাম কিন্তু 4 লাখ 5 লাখ করে। কিন্তু সাধারণ মানুষরা যারা তাঁতের ওপর নির্ভর করে, যারা হাতে তাঁত বুনতো, তারা তো একটা কাপড় বুনতে সারা দিন লেগে যেত। কোনো তাঁতি তো একটা কাপড় সারাদিনেও বুনতে পারতো না। সেখানে 1 মিনিটে যদি 5টা 6টা 5 মিনিটে যদি একটা দুটো করে কাপড় হয়ে যায়, কি তার বেশিও হয়, আমার ঠিক সেরকম আইডিয়া নেই। তবে আমি যেটুকু শুনেছি, আমার শোনা কথাই বলছে, আমার বর আমাকে বলে যে 5 মিনিটে কিন্তু 3-4টে শাড়ি একবারে হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো যে কত শাড়ি মানে হচ্ছে, একদিনে কত শাড়ি হচ্ছে, যেখানে একটা তাঁতের শাড়ি বুনতে একটা কারিগরের সারা দিন লেগে যেত। তো এই কারণে মানে এত শাড়ি হয়ে গেছে যে তার চাহিদা কমে গেছে, আর তার দামও কমে গেছে, মানে তার দাম হাফেরও হাফ হয়ে গেছে। যে শাড়িগুলো আগে 500-550 টাকায় বিক্রি হতো, সেই শাড়িগুলো এখন 200-250 টাকায় বিক্রি হয়। তো লকডাউনের আগে অবধি সবই ভালো ছিল। কুচবিহার থেকে কারিগররা আসতো আমাদের এই গ্রামে, তারা থাকা খাওয়া করতো এবং শাড়ি বুনতো। তো আমার বাবা কাকা সবাই কিন্তু এই তাঁতের শাড়ির তাদের জীবিকা আর কি, তারা এই তাঁতের শাড়ি বুনতো। ছোটোবেলা থেকে আমরা সেটাই দেখে এসেছি। কিন্তু লকডাউনের আগে যখন লকডাউনটা পড়ে গেল, তখন সবাই সবার বাড়িতে চলে গেল।
প্রত্যেকটা তাঁত হয়ে গেল বন্ধ। আগে ছিল প্রত্যেকটা বাড়ি ছিল রমরমাট পরিবেশ, বাড়িতে কত লোকজন থাকতো, প্রত্যেকটা তাঁত ঘরে গান বাজতো, হইচই একটা ব্যাপার ছিল। কিন্তু লকডাউনের মধ্যে সব শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল, প্রত্যেকটা তাঁত বন্ধ হয়ে গেল। আর লকডাউন কাটার পরে এলো সেই মেশিন। এবার এই মেশিনটা ঢোকার কারণে সবাই যারা গ্রামে আর কি বড়লোক মানুষ, ধনী মানুষ, তারা এই মেশিনগুলো কিনে নিল 4-5 লাখ টাকা দিয়ে। কিন্তু যারা গরিব মানুষ তারা বাইরে চলে গেল, তাদের তো ওই মেশিনটা কেনার সামর্থ্য নেই না 4-5 লাখ টাকা দিয়ে। তখন তারা বাইরে চলে গেল, বাইরে গিয়ে তারা কাজ করতে শুরু করলো। তো প্রত্যেকটা বাড়ির ছেলে মানুষরা, পুরুষ মানুষেরা সবাই বাইরে চলে গেল। তো বাড়ি স্বাভাবিকভাবে ফাঁকা হয়ে গেল, প্রত্যেকটা বাড়ি ফাঁকা। তো তারপর যারা মধ্যবিত্ত তারা তো কোনো দিকে যেতে পারে না, তারা বাইরেও যেতে পারছে না, তারা বাড়িতেও কাজ করতে পারছে না। জানোই তো মধ্যবিত্তরা একটু মানে এপাশেও যেতে পারে না, ওপাশেও যেতে না, মধ্যবিত্তদের এইটাই হচ্ছে সমস্যা। তো তারা ব্যাংক থেকে লোন নিল, ব্যাংক থেকে লোন নিয়ে যখন এই মেশিনটা কিনলো, মেশিনটা কেনার পর কাপড় তো তাদের হচ্ছে, কিন্তু এখানে যা ইনকাম হচ্ছে, যা চাহিদা কম, মানে এত শাড়ি সাপ্লাই হয়ে গেছে, চাহিদা কমে গেছে, জিনিসটার দামও কমে গেছে, তখন তারা সেই লোনের সুদ আসল কিছুই দিতে পারছে না বা সংসারও চালাতে পারছে না। তো এদিকে তারা ঋণ হয়ে যাচ্ছে তাদের। তো কিছু মানুষ এই ঋণের যন্ত্রণায়, মানে ঋণ কীভাবে মেটাবে সেই চিন্তাভাবনায় অনেকে সুইসাইডও করেছে। আমাদের গ্রামে এমন অনেক মানুষ আছে যারা সুইসাইড করেছে। তো এইভাবেই তাঁতের বাজারটা খারাপ হয়ে গেছে। তো শাড়িও মানে শাড়িরও দাম কমে গেছে। তো এই শাড়ির ওপর যারা জীবিকা, মানে এই শাড়ির ওপর নির্ভর করে যাদের জীবিকা, তাদের সবারই প্রায় খারাপ অবস্থা। আমাদের এই ধাত্রীগ্রাম সমুদ্রগড় দোকান বাজার সব কিছুতেই, মানে সব কিছুরই ডাউন, সব কিছুই ডাউন হয়ে গেছে, কোনো কিছুই ভালো নেই। তাঁতিরাও নেই, তাঁতিরা এখানে থেকে খেয়ে রোজগার করতো, তারা দোকানগুলোতে ভিড় করতো, দোকানগুলোতে এটা ওটা কিনতো, সেটাও বন্ধ হয়ে গেছে। পুরো বাজার, মানে তোমরা এই ধাত্রীগ্রাম সমুদ্রগড়ে বাজারে যদি ঘোরো, তোমরা কোনো দোকানে কোনো লোক দেখতে পারবে না, প্রত্যেকটা দোকানই প্রায় ফাঁকা। তো লকডাউনের মধ্যে তো সবার জমানো টাকা শেষ করে ফেলেছে, এখন তাদের দিন এনে দিন খেতে হয়। তো এইভাবেই চলছে তাঁতিদের বাজার। তো দেখো এখানে বৃষ্টি পড়ছে, এটা পরের দিন সকালবেলায় তোলা ভিডিও। এদিকে আমার বর চলে যাচ্ছে, এখন বাজে 4:30, ও 5টার ট্রেনে যাবে, তো কালকে ফিরবে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে।